আজ আমরা কর্মধারায় সমাস শিখব। এর আগে দ্বন্দ্ব হয়ে গেছে, দ্বিগু হয়ে গেছে, তৎপুরুষ হয়ে গেছে। ডেসক্রিপশন চেক করো, না হলে প্লেলিস্টে চলে যাও, ব্যাকরণ পার্ট দেখো, সেখানে সব সমাস পেয়ে যাবে। তো দশম শ্রেণীর মূলত মাধ্যমিক স্টুডেন্ট যারা 2025 তাদের জন্য অপরিহার্য সেকেন্ড ইউনিট। তাছাড়া ক্লাস 8দেরও কিন্তু সমাস রয়েছে। এছাড়া বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষায় তো সমাস আছে। বিভিন্ন ক্লাসের জন্য সমাস ব্যাকরণের একটি অপরিহার্য বিষয়। তাই সমাসের আজকে কর্মধারায় সমাস। এই কর্মধারায় সমাস শিখতে গেলে আমাদের সবার আগে জানতে হবে কর্মধারায় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। কি বললাম? পরপদ বা উত্তর পদের অর্থ প্রাধান্য পায়। দেখো, কর্মধারায় সমাসের সংজ্ঞা পরে আগে বুঝে নেওয়ার চেষ্টা করি। তুমি দুটি পদ নেবে, 5টি পদ, তার মধ্যে দুটি পদ বিশেষ্য আর বিশেষণ। আমি দেখি আগে বনে যাই। লিখলাম বিশেষ্য ও বিশেষণ। কটি পদ নিলাম আমি? দুটি পদ নিয়েছি। এই দুটি পদের মিলনকে মূলত কিভাবে বুঝবো? বিশেষ্যের সঙ্গে বিশেষ্য, বিশেষ্যের সঙ্গে বিশেষণ, বিশেষণ আগে পরে বিশেষ্য, কিংবা বিশেষণ বিশেষণ এর যদি মিলন ঘটে তাহলে সেটি কর্মধারায় সমাস হয়। ইকুয়াল টু কি? কর্মধারয় সমাস। তাহলে কি বললাম? বিশেষ্যের সঙ্গে বিশেষ্য, বিশেষ সঙ্গে বিশেষণ, বিশেষণের সঙ্গে বিশেষ্য, বিশেষণ বিশেষণ, এই পদের মিলন ঘটলে কর্মধারায় সমাস হয়। এই কর্মধারায় সমাসের এক্সাম্পল দিয়ে আমরা তাহলে বুঝে নেবো যে কিভাবে মিলন ঘটছে। আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো বললাম দাদা ঠাকুর। দাদা ঠাকুর ব্যাস বাক্য করি, যিনি দাদা তিনি ঠাকুর। দেখো, পূর্বপদ পরপদ দুটোই কিন্তু বিশেষ্য পদের মিলন ঘটেছে। তাহলে এই যে বিশেষ্যর সঙ্গে বিশেষ্যের যে মিলন ইজিক্যাল টু কি? কর্মধারায় সমাস। বোঝাতে পেরেছি? বিশেষ্যের সঙ্গে বিশেষ্যের যদি মিলন ঘটে তাহলে কিন্তু কর্মধারায় সমাস হয়। বিশেষের সঙ্গে বিশেষণ তার মিলন ঘটলে কর্মধারায় সমাস হয়। বিশেষণ ও বিশেষ্যের মিলন ঘটলে কর্মধারায় সমাস হয়। দুটো পদই অর্থাৎ বিশেষণ ও বিশেষণ পদের মিলন ঘটলেও কর্মধারায় সমাস হয়। আমি বললাম কাঁচা মিঠে। কাঁচা মিঠে, কাঁচা অথচ মিঠে। দেখো, পূর্বপদ পরপদ দুটোই কিন্তু বিশেষণ পদ। তাহলে বিশেষণে বিশেষণে কিন্তু মিলন ঘটেছে। এইভাবে যত বিশেষ্যের সঙ্গে বিশেষ্য, বিশেষণের সঙ্গে বিশেষ্য, আগে বিশেষ্য পরে বিশেষণ, আগে বিশেষণ পরে বিশেষ্য মিলন ঘটলে কর্মধারায় সমাস হয়। এই কর্মধারায় সমাস 5 প্রকারের। আগে নামগুলো মুখস্থ করে নিই। সাধারণ কর্মধারায় সমাস, মধ্যপদলোপী কর্মধারায় সমাস, উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস, রূপক কর্মধারায় সমাস। ক্লিয়ার? আবার বলি, সাধারণ কর্মধারায় সমাস, মধ্যপদলোপী কর্মধারায় সমাস, উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস, রূপক কর্মধারায় সমাস। ক্লিয়ার? এক এক করে 5টি বিভাগ এবার বোর্ডে সুন্দর করে ছক আকারে শিখব। যে 5 প্রকার কর্মধারায় সমাস বললাম তার মধ্যে আমি সবার আগে শিখব মধ্যপদলোপী কর্মধারায় সমাস। যে কর্মধারায় সমাসের মাঝখানের পদ লোপ পেয়ে যায়। দেখো, সংজ্ঞাটা এমনভাবে সাজানো, নামের মধ্যেই সংজ্ঞা লুকিয়ে রয়েছে। মধ্যপদলোপী কর্মধারায় সমাস, যে কর্মধারায় সমাসের মাঝখানের পদ লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারায় সমাস হয়। আমি বুঝে নিই। আমি বললাম সিংহাসন। ব্যাস বাক্য করি, সিংহ চিহ্নিত আসন। দেখো, পূর্বপদ আর পরপদের মাঝখানে চিহ্নিত পদ লোপ পেয়ে গেছে। এটি কিন্তু লোপ পেল। কোথায় লোপ পেল?
এটাকে আমরা বলি ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের মাঝখানের পদ অর্থাৎ পূর্বপদ ও পরপদের মাঝখানের পদ এই দেখো সমাসবদ্ধ পদে নেই, অর্থাৎ চিহ্নিত এখানে নেই। কাজেই আমরা এটাকে কি বলবো? মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। আমি আবার বললাম জীবন বীমা। ব্যাস বাক্য করি, জীবন আশঙ্কায় বীমা। দেখো জীবন আছে পূর্বপদ, বীমা আছে পরপদ, মাঝখানের পদ আশঙ্কায় লোপ পেয়ে গেছে। কাজেই এটাকে আমরা কি বলবো? মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। অষ্টাদশী, অষ্ট অধিক 10, দেখো মাঝখানের পদ লোপ পেয়ে গেছে, তাহলে এগুলোকে আমরা কি বলবো? মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। ক্লিয়ার? প্রশ্ন থাকলে ইনবক্স করো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে। বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই ইনবক্স করো, আমি উত্তর দেব। সঙ্গে ভালো লাগলে অবশ্যই একটা লাইক প্রদান করে দিও। এবার যাব আমরা 3টি সমাস আগে শিখবো। আমি মধ্যপদলোপী শিখলাম 5 প্রকার, সাধারণ কর্মধারায় সবার শেষে শিখবো। আর এবার যে 3 প্রকার শিখবো সেটা তিনটে একটা একটা সূত্র শিখতে হবে। জাস্ট 1 মিনিট বা 2 মিনিট সেই সূত্রটা শিখলেই তোমার 3টি কর্মধারায় সমাস ক্লিয়ার হয়ে যাবে। উপমান, উপমিত, রূপক। আমি কথা দিচ্ছি উপমান, উপমিত, রূপক এই 3টি সমাস অর্থাৎ উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস এবং রূপক কর্মধারায় সমাস জীবনে কোনোদিন ভুল হবে না তোমার। কিন্তু তুমি এইভাবে কোনোদিন শিখেছো কিনা একটুখানি প্রয়োগ করে দেখো, মনে হয় শেখো না। আর যদি প্রথম হও তাহলে আগামীতে স্কুল যখন শেখাবে বা তোমার টিউটর যখন শেখাবে তখন দেখবে এইভাবে শেখানো হচ্ছে কিনা। অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি গ্যারান্টি দিয়ে বলছি কর্মধারায় সমাসের সব থেকে টাফ উপমান কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস, রূপক কর্মধারায় সমাস। এই 3টে আমরা সহজ উপায়ে সহজ টেকনিকে শিখব। দেখো উপমান, উপমিত আর রূপক এই 3টি কর্মধারা শিখতে গেলে এই জিনিসগুলো আগে জানতে হবে। দুটো লাইন মুখস্থ করে নাও আগে। যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় পদ। কি বললাম? যাকে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান পদ। ক্লিয়ার? এই দুটো আগে ভালো করে বোঝো। যাকে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমেয় পদ। আর যার সাথে তুলনা করা হয় তাকে কি বলা হয়? উপমান পদ। আমি একটা উদাহরণ নিই। তার চোখটি কাজলের মতো কালো। এই লাইনের মধ্যে যাকে তুলনা করা হচ্ছে, কাকে তুলনা করা হচ্ছে? চোখটিকে। চোখটি তুলনা করা হচ্ছে, তাই চোখটি কি? উপমেয় পদ। আমি লিখেছি দেখো উপমেয় পদ। আর যার সাথে তুলনা করা হচ্ছে, কাজলের সাথে তুলনা করা হচ্ছে, তাকে আমরা কি বলবো? উপমান পদ। কি লিখেছি? উপমান পদ। এটুকু তো ক্লিয়ার হয়েছে। পুরুষ সিংহের মতো, যাকে তুলনা করা হচ্ছে, যার সাথে তুলনা করা হচ্ছে। ক্লিয়ার? যে কোনো বাক্য দিলে সবার আগে যাকে তুলনা করা হচ্ছে অর্থাৎ উপমেয় পদ কোনটি, যার সাথে তুলনা করা হচ্ছে অর্থাৎ উপমান পদ কোনটি, তোমাকে আগে নির্বাচন করতে হবে। আমি দুটো এক্সাম্পল নেই আগে। পুরুষ সিংহ, আর একটা নিচ্ছি সোনামুখ। দেখো আমি দুটোরই ব্যাস বাক্য করবো আগে। পুরুষ সিংহের ব্যাস বাক্য কি? পুরুষ সিংহের মতো বা ন্যায়। সোনামুখ, মুখ সোনার মতো। তাহলে এখানে এই দুটি উদাহরণে আগে দেখে নিই যে কোনটা উপমেয় পদ, কোনটা উপমান পদ। প্রথমটা তো বুঝেই গেছি, যাকে তুলনা করা হয়, পুরুষকে তুলনা করা হয়, তাহলে প্রথমে কি পদ আছে? উপমেয় পদ আছে। যার সাথে তুলনা করা হয়, সিংহের সাথে তুলনা করা হচ্ছে, তাহলে পরেরটা কি? উপমান পদ। পরেরটা দেখি, মুখ সোনার মতো, যাকে তুলনা করা হয়, মুখকে তুলনা করা হচ্ছে, উপমেয় পদ। যার সাথে তুলনা করা হচ্ছে, সোনার সাথে, সোনা পরে উপমান পদ। যদি আগে উপমেয় পদ থাকে এবং পরে উপমান পদ এর মিলন ঘটে তাহলে উপমিত কর্মধারায় সমাস। কি বললাম? যে কর্মধারায় সমাসে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান, তাদের মধ্যে যদি সাদৃশ্য বা মিল হয় তাহলে তাকে আমরা বলবো উপমিত কর্মধারায় সমাস। তাহলে এই দুটি কি?
মিত কর্মধারয় সমাস। বোঝা গেছে? তাহলে উপমিত কর্মধারয় সমাস হতে গেলে নামের মধ্যে রয়েছে প্রথম পদটি কি আসবে? পূর্বপদ, সবসময়ের জন্য উপমেয় পদ, অর্থাৎ যাকে তুলনা করা হয়। ক্লিয়ার? এবার আবার দুটো উদাহরণ নিই। আমি একটা লিখলাম পাথর কঠিন, পাথর কঠিন। আর একটা উদাহরণ নিয়েছিলাম কাজল কালো। দেখি ব্যাস বাক্য করি। পাথর কঠিন, পাথরের মতো কঠিন। কাজল কালো, কাজলের মতো কালো। খুব ভালো করে লক্ষ্য করো, যাকে তুলনা করা হয় আর যার সাথে তুলনা করা হয়, আগে উপমান আর উপমেয় পদ বুঝে নি আগে কি। মত কি? মত হচ্ছে সাদৃশ্য সূচক পদ, সেটা তো আমরা জেনে গেছি। এখন এখানে বলছে যাকে তুলনা করা হয়, কাকে তুলনা করা হচ্ছে? কঠিনকে। কিংবা যাকে তুলনা করা হয়, কাকে তুলনা করা হচ্ছে? কালোকে। যার সাথে তুলনা করা হয়, কার সাথে তুলনা করা হচ্ছে? পাথরকে। যার সাথে? পাথরের সাথে। কালোকে কার সাথে তুলনা করা হচ্ছে? কাজলের সাথে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটি পদই এই দুটি উদাহরণের উপমান পদ। ক্লিয়ার? তাহলে এই দুটো পদ কি? উপমান পদ। এটা তো বোঝা গেছে। এটা কি? সাদৃশ্য বাচক পদ। তাহলে এই কঠিন আর কালো এই দুটি পদ কি? দেখো, এই কাজল এবং পাথর এবং উভয়ের মধ্যে কমন কি? কঠিন এবং কালো। তাহলে এটাকে আমরা কি বলবো? সাধারণ ধর্ম। মনে আছে সাধারণ ধর্ম? তাহলে পূর্বপদ উভয়েরই উপমান আর পরপদ সাধারণ ধর্ম। তাহলে এই সমাসকে আমরা কি বলবো? উপমান এখানে আছে, তাই প্রথম পদ কি? পূর্বপদ উপমান। তাহলে উপমান কর্ম ধারয়। ক্লিয়ার? তাহলে উপমান কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসের পূর্বপদ উপমান পদ এবং পরপদ সাধারণ ধর্ম এবং তাদের মধ্যে সাদৃশ্য বা মিল হয়, তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। এবারে আসবো রূপক কর্মধারয় সমাস। ভালো করে বোর্ডে আগে একটা এক্সাম্পল নিয়ে বুঝি। আমি বললাম মন মাঝি, মন মাঝি। ব্যাস বাক্য করলাম মন রূপ মাঝি। মাঝি। এখন এই যে ব্যাস বাক্য পেলাম, এর পূর্বপদ মন। দেখি এর মধ্যে উপমেয় না উপমান কোন পদ? যাকে তুলনা করা হয়, কাকে তুলনা করা হচ্ছে? মনকে। যার সাথে তুলনা করা হয়, কার সাথে তুলনা করছে? মাঝির সাথে। তাহলে এটি কি? উপমেয় পদ, তাই তো? উপমেয় পদ মাথায় রাখবে। পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান। সর্বদা পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান, এদের মধ্যে এই শব্দটা মাথায় রাখো। রূপ মানে কি? অভেদ রূপ কল্পনা করা হয়, তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। তাহলে কি বললাম? পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমান, তাদের মধ্যে অভেদ রূপ কল্পনা করা হয় যে কর্মধারয় সমাসে, তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। কি বললাম? রূপক কর্মধারয় সমাস। ক্লিয়ার? সংজ্ঞাটা কি? যে কর্মধারয় সমাসে উপমেয় পদে এবং উপমান পদের মধ্যে অভেদ রূপ কল্পনা করা হয়, পূর্বপদ উপমেয় পরপদ উপমান, তাদের মধ্যে অভেদ রূপ কল্পনা করা হয়, তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। করুণা সিন্ধু, করুণা রূপ সিন্ধু। দেখো, পূর্বপদ সবসময় উপমেয়, পরপদ উপমান, আর মাঝখানে রূপ ব্যবহার করে অভেদ রূপ কল্পনা করা হয়, তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। তাহলে যে চারটি আমি সমাস শিখলাম কর্মধারয় সমাসের, একটি বাকি রাখলাম সাধারণ কর্মধারয় সমাস। আসলে এই চার প্রকারে না আসলে যে কর্মধারয় সমাস সেটি সাধারণ কর্মধারয় সমাস। প্রথম যখন কর্মধারয় সমাসের সংজ্ঞা করেছিলাম বিশেষ্যের সঙ্গে বিশেষ্য, বিশেষ্যের সঙ্গে বিশেষণ,
একটি বিশেষণ আগে বিশেষণ পরে বিশেষ্য পদের মিলন ঘটলে যে সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলেছিলাম। সাধারণ কর্মধারয় মানে একই সংজ্ঞা। সহজ একটা সূত্র বলি, এই সহজ সূত্রটা মাথায় রাখো, তাহলে সহজে কিন্তু কর্মধারয় সমাস শিখতে সুবিধা হবে। মাথায় রাখবে, এর মধ্যে যদি উপমান কর্মধারয় সমাস হয় তাহলে বুঝবে উভয় পদই বিশেষণ পদ হয়। উপমান কর্মধারয় যে এক্সাম্পল গুলো দিয়েছি দেখো খাতা কেটে, বিশেষণ পদ। আর যদি উপমেয় মানে উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস হয় তাহলে উভয় পদই বিশেষ্য পদ হয়। দেখো এখানে মন এবং মাঝি দুটোই বিশেষ্য পদ। ক্লিয়ার? আবার বলি, যদি উপমান কর্মধারয় সমাস হয় তাহলে দুটি বিশেষণ পদ হয়, রূপক কর্মধারা এবং উপমিত কর্মধারয় সমাস হলে দুটি পদই বিশেষ্য পদ হয়। তাহলে কর্মধারয় সমাস নিয়ে কি আর কোনো প্রশ্ন রইল? যদি প্রশ্ন থাকে ইনবক্স করো, আমরা পরবর্তী দিন সেই উত্তরগুলো দিয়ে পরবর্তী সমাসে চলে যাব। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। নতুন যদি হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম ব্যাকরণ শিখতে, সাজেশন নিতে, টেক্সট বুক পড়তে ভীষণ সুবিধা হবে এই চ্যানেলের মাধ্যমে। টাটা।